ক্ষোভ, রাগ, ক্রোধ, ঘৃণা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর মানে একেবারে শিলাবৃষ্টি রূপে, বজ্রপাত রূপে বর্ষিত হচ্ছে। তাকে নিয়ে যে সকল আলোচনা হচ্ছে পর্দার আড়ালে, পর্দার সামনে, মিডিয়াতে, ঘরে বাইরে, ক্ষমতার কেন্দ্রে, তাতে করে মনে হচ্ছে যে তার যে দুনিয়া, সেই দুনিয়া ক্রমশ ছোট হয়ে আসছে। তিনি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কি অন্যায় করেছেন গোপনে, কি অন্যায় করেছেন প্রকাশ্যে, সেটা আমরা ইন ডিটেলস জানি না। বাট যে বিষয়গুলো একেবারে জনসম্মুখে প্রমাণিত, সেটি হলো তার সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্দ ধারণা পোষণ করতেন, তিনি আসলে তার চেয়েও মন্দ। এইটা মানুষের জনগণ এখন মুখে মুখে বলছে। ২ নম্বর হলো যে আমরা যারা সাধারণ মানুষ, তার পক্ষে সে ২০০৯ সন থেকে নয়, আমি তো আমার সেই ছোটকাল থেকেই কি বলবো ৮১-৮২ সন থেকেই উনাকে রীতিমতো পুজো করে আসি। উনি ছিলেন আমার স্বপ্নের পুরুষ। আমি উনাকে প্রথম দেখি সম্ভবত ১৯৮০ বা ৮১ সনে। উনি আমার নির্বাচনী এলাকাতে গিয়েছিলেন। আমরা তখন স্কুলে পড়ি বা সেই তো গ্রামীণ ব্যাংকের একটি শাখা উদ্বোধনের জন্য উনি গেলেন ৮০ সনে সম্ভবত, আমার মনে নাই, কিন্তু ওই স্মৃতিটা আমার মনে আছে। এবং সেটা নিয়ে আমি একটা অসাধারণ একটা লেখা লিখেছিলাম। ওনাকে নিয়ে আমি দুটো লেখা লিখেছি, একটা নয়া দিগন্তে, একটা বাংলাদেশ প্রতিদিনে। তো এই দুটো লেখা পড়ার পরেই উনি আমাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন এবং বলছেন যে রনি, আপনি আমার সম্পর্কে যা লিখেছেন আমি নিজেও এরকমভাবে লিখতে পারতাম না, এবং আপনি আমাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, আমার গ্রামীণ ব্যাংক, আমার ডক্টরেট ডিগ্রি, আমার সব কিছু, আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি এইরকমই, এভাবে ফুটিয়ে তুলেছেন। এবং উনি এই বইগুলো আবার কম্পাইল করেছেন, এই লেখাগুলো আমাদের যারা বিভিন্ন সময় ওনার লেখা বা ওনার সম্পর্কে যত লেখা আছে সেই লেখাগুলো কম্পাইল করেছেন। কম্পাইল করে ওর মধ্যে আবার একেবারে শীর্ষ জায়গাতে আমার ওই লেখাগুলো উনি ছাপিয়েছেন, ছাপিয়ে আবার ওই বই আবার আমার কাছে তিনি পাঠিয়ে দিয়েছেন। তো তার যে সেক্রেটারি লামিয়া মোর্শেদ, লামিয়া ওনার প্রথমে লামিয়া টেলিফোন করতেন, উনি লামিয়ার সঙ্গে লামিয়া ওনার সঙ্গে আবার কথা বলিয়ে দিতেন, কিন্তু পরবর্তীতে উনি সরাসরি ডাইরেক্ট ওনার ফোন থেকে আমাকে টেলিফোন করতেন। তো বোঝার চেষ্টা করুন যে তার সঙ্গে আমার কি পরিমাণ সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে। তো যার জন্য তিনি যখন এই সরকারের প্রধান হলেন, আই ওয়াজ হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ওনার জন্য শেখ হাসিনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে। ২ নম্বর হলো ওনাকে আমি খুব ভালো জানতাম, আমি মনে প্রাণে চাইতাম যে উনি খুব ভালো করুন। উনি একবার একটা লেখা লিখেছিলেন অনেক আগে, অসাধারণ একটা লেখা লিখেছিলেন। সেই লেখাটা ছিল যে আমি যদি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতাম। তো দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হলে তিনি কি করতেন সেই কথাগুলো লিখেছেন। আমি বহুবার সেই লেখাগুলো পড়েছি, আর সেটা দ্বারা তখন থেকে আমার মনে হতো যে না, এরকম মানুষ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নন। উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে দেশ পাল্টে যাবে। তো সেই স্বপ্ন আমি ধারণ করতাম। এমনকি আমি যখন এমপি হলাম, আমি আওয়ামী লীগের এমপি হওয়ার সত্ত্বেও আমার একটা স্বপ্ন ছিল যে এই বাংলাদেশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন প্রধানমন্ত্রী হন, কোনোদিন রাষ্ট্রপতি হন, এই দেশের ব্যাপক পরিবর্তন হবে। আর এমপি হওয়ার আগে তো মানে উনি ছিলেন একেবারে স্বপ্নের রাজপুরুষ। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কিছু হয়নি টিল নাও। আমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হইনি, তার কাছে আমার কোনো কনসিডারেশন নেই, কোনো চাওয়ার নেই, কোনো পাওয়ার নেই, আমার কাছে তার কোনো চাওয়া পাওয়ার নেই। কিন্তু কি হলো, ওই যে যেহেতু তিনি স্বপ্নের পুরুষ, আমি চেয়েছিলাম যে তিনি খুব ভালো করুন, তিনি মাহাথির মোহাম্মদ হন, তিনি বাংলাদেশের অ্যাটলিস্ট এখন যে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন আনোয়ার ইব্রাহিম, তিনি তার পর্যায়ে হন। তারপর বারাক ওবামার মতো তার দুটি ছড়িয়ে পড়ুক। বাংলাদেশ খুব বড় কিছু না হোক, কিন্তু গণতন্ত্রায়ন, তারপরে শিক্ষা, এরপরে সংবাদপত্রের স্বাধীনতা, এরপরে গ্লোবাল অ্যাসপেক্টে আমাদের যে মান মর্যাদা, এই জিনিসগুলো বাড়ুক। মানে খুব বেশি তার কাছে চাওয়া ছিল না। আমি চাইতাম উনি ৫ বছর না, উনি আসলে ১০টা বছর থাকুক। এবং উনি
ক্ষমতায় আসবেন, 5 বছর ক্ষমতায় থাকবেন, এই ব্যাপারে রাজনৈতিক দলের যে শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আমার যতটুকু আলাপ আলোচনা হয়েছে, সেটা ধরেন 2021, 22, 23 সনে আমি যাদের সঙ্গে কথা বলেছি, আমি ওই একই কথা বলেছি। এটি ইনু সাহেব জানানো না যে আসলে এই মুহূর্তে যদি একটা পালা পরিবর্তন হয়, সরকার প্রধান হওয়ার জন্য ইনুস সাহেবের বিকল্প বাংলাদেশে কেউ নাই। তো সেখানে তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যাদের সঙ্গে আলোচনা হয়েছে, সবাই বলেছেন যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। দ্বিতীয়, আমি যে কথাটা বলেছি যে আসলে ওনাকে একটা ব্রিদিং টাইম দিতে হবে 5 বছরের জন্য। আর সেই ব্রিদিং টাইম দেওয়ার কারণ সময়ে উনি যেভাবে দেশটাকে একটা জায়গাতে নিয়ে যাবেন, আর রাজনৈতিক দল হিসেবে আপনারা ওই যে পেইনগুলো আছে বা শেখ হাসিনার জমানাতে আপনারা যেভাবে কাজ করতে না পারার কারণে যে সাংগঠনিক দুর্বলতা দেখা দিয়েছে, এই সাংগঠনিক দুর্বলতাটা 5 বছরে কাটিয়ে উঠতে পারবেন। ফলে আগামীতে আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবেন। এবং বিশ্বাস করেন যে দেশের শীর্ষ যত রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আমি এই কথাগুলো টেলিভিশনে বলেছি, তাদের সঙ্গে টেলিফোনে বলেছি, স্কাইপে বলেছি, তারা সবাই অ্যাগ্রি করেছেন। তাহলে দেখেন, উনি যখন ক্ষমতায় এলো, পুরো গ্রাউন্ড ছিল তার পক্ষে 100% তিনি সেই যে পারবেন, 5 বছর থাকবেন এবং দেশটাকে ভালোভাবে চালাবেন, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু 8 তারিখে তিনি যেভাবে দায়িত্ব গ্রহণ করলেন, যেভাবে তিনি এনসিপির ছেলেদের, তার নাতির বয়সী ছেলেদের, যাকে বলা হয় পুতুল হয়ে গেলেন, এবং তিনি যে শিশু সুলভ আচরণ করলেন, এবং তিনি 3 দিন পরে বাংলাদেশে এলেন, এয়ারপোর্টে যে বক্তব্য দিলেন, যারা তাকে রিসিভ করতে গেল, পুরো জিনিসটি আমার কাছে আসলে মনে হয়েছে যে তিনি ফ্রম দ্য ফার্স্ট ডে ভালো করবেন না। এটা যেমন মনে হয়েছে। দ্বিতীয়, আমার আর একটা আশঙ্কা হয়েছিল, সেটি হলো যে রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ, আপনি চিন্তা করেন, ছোট দলের নেতা, বড় দলের নেতা, ছাত্র নেতৃবৃন্দ সবাই মিলে ক্যান্টনমেন্টে দেখা করতে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে। ইট ইজ রং সিদ্ধান্ত। ক্যান্টনমেন্টে যাওয়ার আগে, এর কারণ হলো তখন তো ক্যান্টনমেন্ট রাজনৈতিক সহযোগিতা তাদের দরকার। ক্যান্টনমেন্ট দিক না সেনা শাসন, তাতে কিছু আসে যায় না। ক্যান্টনমেন্টে বঙ্গভবনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলো বসবে, ছোটরা বড়রা একসাথে বসবে, ঠিক নেপালের বালেন্দ্র সাহাদেবের মতো, মানে তারা ঐক্যমত্য হবে। তারপরে শেষে তারা নিজেরা সুশীলা কার্কির মতো কাউকে মনোনীত করবে এবং বলে দেবে যে রাজনৈতিক দলগুলো এতদিনের জন্য আমরা আপনাকে ক্ষমতা দিলাম। ফলে কি হলো, জেনারেল ওয়াকারুজ্জামান, বঙ্গভবন, ছাত্র নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস, অনেকগুলো পক্ষ দাঁড়িয়ে গেল, কেউ কারোর সঙ্গে কারো যোগাযোগ নাই। আর এই উপদেষ্টা মণ্ডলীতে জগা খিচুড়ি হয়ে গেল। নাহিদ ইসলামদের মতো মানুষ, হাসনাদের মতো মানুষ তার উপদেষ্টা নিয়োগ দিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কখনো রাজনীতি করেনি, তিনি উপদেষ্টা নিয়োগ দিতে গিয়ে তিনি তার বান্ধবী নূরজাহান বেগমকে ডেকে আনলেন। তিনি তার আরেক বান্ধবী লামিয়া মোর্শেদকে তার পাশে রাখতে চাইলেন। তিনি প্রেস বিভাগে ইচ্ছা মতো, মানে আমাদের এই সাংবাদিকতা জগতের যাদের কোনো রকম মানে একটু ইনফ্লুয়েন্স নেই, জাস্ট একটা পত্রিকা হয়তো চাকরি করে বা একটা প্রতিষ্ঠানে চাকরি করে, ওই পর্যন্ত তার পার্সোনাল হয়তো তিনি একজন ভালো সাংবাদিক, কিন্তু পুরো সংবাদপত্র জগতে একটা ইনফ্লুয়েন্স থাকতে হবে। তাদের কথা কেউ শুনবে, তাদের কাছে কেউ আসবে, তারা একটা টেলিফোন করে ডাক দিয়ে যদি বলে, এই ভাই আপনি তো আমার বাসায় আসেন, তো এরকমভাবে দেশের শীর্ষ 10 জন লোক তাদের বাসায় যাবে। এরকম একজন লোককেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রেস টিমে নিতে পারলেন না। যাদেরকে নিলেন অল আর, মানে যাকে বলা হয় কোনো ইনফ্লুয়েন্স তাদের ছিল না। ফলে এই লোকগুলো ক্ষমতা পেয়ে প্রায় সবাই বিরক্তিকর লোকে পরিণত হয়ে গেল। এরপর জামাতের সুপারিশে সেখানে কিছু লোক গেল, আমেরিকার সুপারিশে সেখানে কিছু লোক গেল, তারপর বিএনপির সুপারিশে লোক গেল। একটা জগা খিচুড়ি মার্কা, মানে সেই উপদেষ্টা পরিষদ, এবং তার মধ্যে আবার সেই আল ইরিয়াজ কমিশন, বদিউল আলম কমিশন, তারপরে শেষে এই দেবপ্রিয় ভট্টাচার্য কমিশন, ইফতেখার সাহেব যিনি ছিলেন ওই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এদেরকে নিয়ে ঠিক একটা হজবরল সব করবে, সংবিধান সংশোধন করবে, এটা করবে ওইটা করবে। আমি ঠিক একেবারে 1 সপ্তাহের মধ্যেই আমি বুঝলাম যে এই ভদ্রলোক পারবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওনার চলে যাওয়া বেটার। উনি গেলেন না, উনি থাকার চেষ্টা করলেন। আর
ওনার যে সমস্যাগুলো যেগুলো ছিল, ধরুন ওনার মামলা ছিল, মোকদ্দমা ছিল, এগুলো যদি উনি সরিয়ে নিতেন, এগুলো আমরা কিছু মাইন্ড করতাম না, এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু অর্থনৈতিক যে বিষয়গুলো তিনি করেছেন, ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো করেছেন, একটা বিশ্ববিদ্যালয় নিয়েছেন, একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন, গ্রামীণ ফোনের যে টাকাগুলো, যে ডিভিডেন্ডগুলো, অর্থাৎ গ্রামীণ ফোন যেখানে তারা শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে পারছে না, যেখানে তাদের 1200 কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা দেবে, এই টাকা তাদের ছিল না, সেই টাকাগুলো তিনি তার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন। গ্রামীণ ফোনকে তিনি অনুমতি দিয়েছেন, তোমরা এখন রেমিটেন্স করতে পারো, বিদেশে টাকা পাচার করতে পারো বা পাঠাতে পারো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ঘটনা আসলে কবিরা গুনাহ হয়ে গেছে। এর মধ্যে আইন শৃঙ্খলার অবনতি, মব, এরপর সাম্প্রতিক সময়ে যে হাম নিয়ে যে ঘটনা, মানে এই যে এখন শত শত শিশু মারা গেছেন, হাজার হাজার শিশু আক্রান্ত, এবং এটা এত, যাকে বলে এই হাম যে রোগটি, এটা শিশুদের মধ্যে এটা এতটা দ্রুত বিস্তার লাভ করে যে করোনার চাইতে এটা প্রায় অলমোস্ট, করোনার যে বিস্তার লাভের ক্ষমতা যদি 70% হয়, এটা 90%। করোনার চেয়ে দ্রুত বিস্তার লাভ করে। ফলে এই হামটা যে আসলে কোথায় গিয়ে থামবে এবং আরও কত শিশু মারা যাবে, কত শিশু আক্রান্ত হবে, উই ডোন্ট নো। এবং এই যে হামটা যে বাড়লো, এটা ওনার যে দায়িত্ব অবহেলা বা অনভিজ্ঞতা তা নয়, এটা উনি যে কাজগুলো করেছেন, যতটুকু আমরা জেনেছি, রীতিমতো ক্রাইম করেছেন। এই হামের টিকা ইউনিসেফ, জাতিসংঘের যে ইউনিসেফ, তারা সরবরাহ করত। সেই ইউনিসেফকে বাদ দিয়ে তিনি বেশ কয়েকটা প্রাইভেট কোম্পানিকে কাজ দেওয়ার চেষ্টা করেছেন, নিঃসন্দেহে তার নিজের লোকজনকে দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেটা তিনি পারেননি। না পারার কারণে টিকাই আমদানি হয়নি, আর টিকা আমদানি হওয়ার কারণে এই রোগটি আজকের এই পর্যায়ে। এবং এটা নিয়ে সারা পৃথিবী খেপে গেছে, জাতিসংঘ খেপে গেছে, ইউনিসেফ খেপে গেছে, বিশ্বের যে সকল মানবাধিকার সংগঠন রয়েছে যারা শিশু অধিকার নিয়ে কাজ করে, তারা খেপে গেছে। তারা দেশে বিদেশে এই লোকের বিরুদ্ধে, যাকে বলা হয়, মামলা করার জন্য, জনমত তৈরি করার জন্য, এর বিচারের জন্য আওয়াজ তুলছে। আর বাংলাদেশে তো ওনাকে পেলে, মানে যে সকল সংগঠন কুটি কুটি করে তারা খেয়ে ফেলবে তাকে, পিরানহা মাছ বা যেভাবে হাঙ্গর একটা মানুষকে খেয়ে ফেলে, ওই রকম অবস্থা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পর্যায়ে, ঘৃণার পর্যায়ে চলে গেছে। তার অফিসের সামনে এখন তার ফাঁসির দাবি নিয়ে লোকজন মিছিল করছে, মেয়েরা বাড়তে থাকবে। এর বাইরে তার এবং তার যারা আপনজন লোকজন ছিলেন, এদের সবার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান অভিযোগ। ওই যে লোকগুলো ছিল, একটা লোক ছিল যোগাযোগ উপদেষ্টা, আমি ভালো জানতাম এই লোকটাকে, কথাবার্তা অনেক সুন্দর বলতেন। এখন সবাই বলছে সত্যমিত আল্লাহ জানেন, বয়স্ক মানুষ, বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে। ফয়জুল করিম, প্রথম আলোর সৃষ্টি, ওখানে কলাম ঠেলাম লিখতেন। তো সেই ভদ্রলোককে আমি মনে করতাম যে এটা বোধহয় বাংলাদেশের একটা সবচেয়ে সর্বকালের সেরা একজন অনেস্ট মানুষ। এখন দেখা গেল তার জমানাতে যোগাযোগ মন্ত্রণালয়, তার জমানাতে জ্বালানি মন্ত্রণালয় যে পরিমাণ লুটপাট হয়েছে, একমাত্র জ্বালানি মন্ত্রণালয়ে 35,000 কোটি টাকার লুটপাট হয়েছে। এই কথাগুলো সবাই বলা বলি করছে, সত্যি তো জানি না। তো জ্বালানিতে যদি এই অবস্থা হয়, যোগাযোগে কত হয়েছে? কোনো কাজ, একটা ছোট রাস্তা মানে মেরামত করার সে সামর্থ্য তার ছিল না। খালি মিষ্টি মিষ্টি কথা বলতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলতেন, এই লোকটা গাল ফুলিয়ে সন্দীপ বাড়ি সেভাবে কথাবার্তা বলতেন। কিন্তু কোনো একটা পত্রপত্রিকা দেখে একটা রাস্তা উনি গিয়ে মেরামত করিয়েছেন এই 18 মাসে, এই ঘটনা ঘটেনি, কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তার জামানাতে ওই মন্ত্রণালয়গুলো, উনি এর সাথে জড়িত না জড়িত আল্লাহ জানেন, আর উনি ওনার কপাল জানেন, কিন্তু ওই মন্ত্রণালয়গুলোতে যে দুর্নীতি যেভাবে বেড়েছে, খালি জনপ্রিয়তা, যে এই আমি এত টাকা কম দিলাম, এই প্রকল্পের ব্যয় কমিয়ে দিয়েছি, এখানে এই কাজ করেছি, এই সকল গাল ভরা গল্প, কিন্তু দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমি যেহেতু, উনি তো মানে 5টা বছর আমি বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে ছিলাম, ফলে উনি কি কাজ করতে পারেন, তারপরে ওনার সীমা পরিসীমা কি, দুর্নীতির কি, এই জিনিসগুলো আমার বলতে গেলে মুখস্থ। ফলে কাজে এই জিনিসগুলো যখন ওনার ক্ষমতা চলে যাওয়ার পরে ওনার সম্পর্কে শুনছি, বা ওনারকে আমি খুব ভালো জানতাম, ওনার পক্ষে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু শেষের দিকে যখন তার বদনাম ক্ষমতার শেষের দিকে ছড়িয়ে পড়লো, আমি ভীষণ রকম আহত হলাম। তো এইভাবে একইভাবে আরও অনেক কয়েকজন উপদেষ্টা, যারা দুর্নীতি করবে, যারা সরকার থেকে এই পদপদবি ব্যবহার করে লাইসেন্স নেবে, ব্যবসা বাণিজ্য করবে, কমিশন নেবে, দেশ বিদেশে টাকা পাচার করবে, এই জিনিসগুলো স্বপ্নেও আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু
সেই কাজগুলো হয়েছে, এবং সেই কাজগুলো হওয়ার পরে তারা আবার এই তারেক রহমান সাহেবের জামানাতে আবার সংগঠিত হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে ওই যে ডিপ স্টেট পলিসি, তারা প্রথম মাসখানেক তারা চুপচাপ ছিল, এখন তারা আবার দৌড়াদৌড়ি করছে, আবার কথা বলছে, আবার তৎপরতা বাড়িয়েছে। ফলে কি হলো, সরকার এবং এই ইনুস বাহিনী, তার সঙ্গে সঙ্গে তার মব বাহিনী, তার সঙ্গে সঙ্গে তাদের ডিপ স্টেট বাহিনী, তারা সব একেবারে প্রতিটা পক্ষ দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে আন্ডারওয়ার্ল্ড, দাঁড়িয়ে গেছে সেই জঙ্গিবাদ, এবং সরকারের যে সকল হঠাৎ বন্ধু তৈরি হয়েছিল সেই বন্ধুরাও সরকারের পিছন থেকে ছড়িয়ে পড়েছে। ফলে আমরা আবার একটা মাঝখান ন্যায় একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, যেখানে কোনো সেন্ট্রাল কমান্ড নেই কোনো কিছুর, এবং সেই কমান্ডের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার পড়ে গেছেন, তার লোকজন পড়ে গেছেন। ফলে এত ঘৃণা, এত ক্রোধ, এত বিশৃঙ্খলা, এত অস্থিরতা, সেই অস্থিরতার মধ্যে যে কখন কি হয়ে যায় এটা আমরা বলতে পারছি না। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এটি কোন পর্যায়ে আছে? শেখ হাসিনার জামানাতে যে একটা অবিস্মরণীয় সম্পর্ক স্থাপিত হয়েছিল ভারতের সঙ্গে, তার ফলে কি হতো, ঢাকার কমলাপুর স্টেশন থেকে সরাসরি ট্রেনে কলকাতা যাওয়া যেত, আবার কলকাতা থেকে সরাসরি ট্রেনে ঢাকা আসা যেত। নদীপথে বুড়িগঙ্গা থেকে, সদরঘাট থেকে বা অন্য কোনো জেটি থেকে সেই যে জাহাজ সোজা কলকাতাতে চলে যেত। তারপর বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে যে ভারতের পর্যটন সুবিধা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্য যা কিছু রয়েছে, সেটি এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছিল, যারা কেবলই মাত্র এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত তারা বলতে পারবেন যে ওই সময়টা কেমন ছিল। আর আমরা যারা বিভিন্ন সময়টিতে ভারতের সমালোচনা করে আসছিলাম, তারা এই ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, ইজ্জত থাকছে না, আমাদের দেশ সিকিম হয়ে যাচ্ছে, আর শেখ হাসিনা দিল্লির দাসী, এই কথাগুলো কিন্তু আমরা বারবার বলে আসছিলাম। অন্যদিকে এই শেখ হাসিনার কবল থেকে বা আওয়ামী লীগের কবল থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে, আদারওয়াইজ আমরা যে মহান মুক্তিযুদ্ধ করেছি সেই মহান মুক্তিযুদ্ধ ভ্যানিশ হয়ে যাবে, আমরা ভারতের সেবাদাস হয়ে আছি, আগামীতে ভারতের কোনো একটি অঙ্গরাজ্য হয়ে যাব। এই প্রচার এবং প্রোপাগান্ডার সঙ্গে সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেটি চরম আকার ধারণ করে। এর মধ্যে যে শেখ হাসিনার সাধ্য তেঁতুলের বেশি ছিলেন, তা যেমন সঠিক নয়, আবার ভারত যে আমাদের সঙ্গে ন্যায় বিচার করেছে তাও সঠিক নয়। ভারতের দাদাগিরি ছিল সীমাহীন। ভারতের সঙ্গে বাংলাদেশের চরম একটা সম্পর্ক থাকার পরেও আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। আওয়ামী লীগ মনে করতো ভারতকে যা দিয়েছি ইহ জন্মে ভারত আর কখনো সেটা পাবে না। অন্যদিকে ভারত যেটা মনে করতো সেটা হলো যে তুমি আমাকে কে দেবে বা তোমরা আমাকে কে দিবে, বরং আমরা না হলে তো তোমরা ক্ষমতায় বসতে পারতে না, তোমাদেরকে ক্ষমতা আনা, তোমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখা, নানা কারণে আমরা যে ঝুঁকি নিয়েছি সেই ঝুঁকির ফলে আমরা আসলে যা পাওয়ার কথা তার চেয়ে অনেক কম পাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল সে 2014 থেকে 2024 পর্যন্ত। তলে তলে অনেকগুলো ক্ষত ছিল, উপরে উপরে অনেকগুলো মহব্বত ছিল, এবং এরই মধ্যে উভয় রাষ্ট্রই মানে বাংলাদেশ ভারতকে কিছু একটা শিক্ষা দিতে চাচ্ছিল শেখ হাসিনার জামানাতে। তার জন্য বারবার সে আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, চীনের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আবার ভারত বসে থাকেনি, তারা বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, জামাত, এমনকি ছোট ছোট যে রাজনৈতিক দল, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে তারা যেন ঐক্যবদ্ধ হতে পারে। ভারত সেখানে রীতিমতো বৃহৎ বিনিয়োগ করার জন্য তারা চেষ্টা করেছে। আমি ঠিক 2021 সনের কথা বলি, বাংলাদেশে যেগুলো খুব ছোট ছোট রাজনৈতিক দল, 10-12টি ছোট ছোট রাজনৈতিক দল, যাদের সাকল্যে 20-25 জন করে কর্মী আছে, তো এই সকল যে রাজনৈতিক দল, তাদের অনেকের সঙ্গে সম্পর্ক ভালো, তারা প্রায় সবাই বড় ভাই হিসাবে বা
ভাই ব্রাদার হিসেবে মনে করেন, তাদের মনের কথা বলেন। তো অনেকেই এরকম আমার কাছে আসছেন পরামর্শের জন্য, যেরকম সামনে তো একটা নির্বাচন হবে, ইনক্লুসিভ নির্বাচন হবে, আমাকে তো ৩০০ আসনে প্রার্থী দিতে হবে, টাকা কোনো সমস্যা নয়। এখন আপনি বলেন যে এই ৩০০ আসন কোত্থেকে পাবো? ছোট ছোট রাজনৈতিক দল। এবং আমি অবাক হয়ে ভাবলাম যে তারা যে ডায়ালগগুলো দিচ্ছে, কথাবার্তাগুলো বলছে, তো এক দলের সঙ্গে অন্য দলের কথা প্রায় হুবহু। নিঃসন্দেহে তারা অফার পেয়েছে, এবং সেই অফারটা যে তারা রয়ের কাছ থেকে পেয়েছে এতে কোনো সন্দেহ নেই। তো এ থেকে আমি বুঝলাম যে সেই 2021 সনে বা 22 সনের ওই সময়টাতে আমি যে টকশোগুলো করেছি, এই কথাগুলো আমি একাধিকবার বলেছি যে যাদের মুখ থেকে যে কথাগুলো শুনছি সেই কথাগুলো আসলে শোনার কথা নয়। 2 নম্বর হলো আমাদের সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিসের সাবেক কিছু কর্মকর্তা আছেন, তারাও শেখ হাসিনার ব্যাপারে ভীষণ রকম বেপরোয়া হয়ে পড়েছিলেন। এবং সেখানে আমরা দেখেছিলাম যে মোটামুটি অনেকেই নির্বাচন করার, দল গঠন করার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হচ্ছিল, এবং এর সঙ্গে আমেরিকার হাত ছিল, ভারতের হাত ছিল, এবং শেরাটনে সোনারগাঁয়ের মতো 5 স্টার হোটেলে বিভিন্ন মানুষ, আমি নাম বলবো না, যারা আমাদের সমাজে বেশ পরিচিত, কেউ বুদ্ধিজীবী হিসেবে, কেউ সিনেমার নায়ক হিসেবে, কেউ সাংবাদিক হিসেবে, তারা বিশাল বিশাল আয়োজন করেছেন। কেউ বলেছেন তারা হয়তো তৎকালীন ডিজিএফআই এর পয়সায় করেছেন, কেউ বলছেন রয়ের পয়সায় করেছেন, কিন্তু এই পুরো প্রক্রিয়াটি আসলে শেখ হাসিনা বিরোধী ছিল, এবং এটা ভারতের মদতে হয়েছিল। বেশ কয়েকজন সাংবাদিক, ব্যবসায়ী, তাদের বাসায় নিয়মিত বৈঠক হতো। এমনকি শেখ হাসিনার যে প্রেস সচিব ছিলেন নাইমুল ইসলাম খান, বহু বছর ধরে তার বাসায় কিন্তু নানা রকম বৈঠক হতো। জিলুর রহমানের বাসায় বৈঠক হতো, প্রয়াত মেয়র আনিসুল হকের বাসায় বৈঠক হতো, আব্দুল আল মিন্টু সাহেবের বাসায় বৈঠক হতো, এবং সেখানে সকল রাজনীতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা একত্রিত হতেন। এবং সেখানে যে কথাগুলো হতো সেই কথাগুলো আপনি যদি মেলান অলমোস্ট সেম। তো এই চক্রান্তের মধ্যেই শেখ হাসিনা ক্ষমতা চালিয়ে গেছেন, ভারত তার সাথে সম্পর্ক রক্ষা করেছে, রাজপথে বিএনপি আন্দোলন চালিয়ে গেছে এবং জামাত আন্দোলন চালিয়ে গেছে, কিন্তু কেউ কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। তো সেই কুল কিনারার মধ্যেই হঠাৎ করে অলর্নে ছাড়লেন বারুদের মতো এই যেটাকে বলা হয় কোটা বিরোধী আন্দোলন, এটি ছড়িয়ে পড়ে। আন্দোলনের মাঠ উত্তপ্ত হয়েছিল, এবং সেখানে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, পট পরিবর্তনের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠন, তারপর তার উপদেষ্টা মণ্ডলী গঠন, পরবর্তীতে তার অনেকগুলো সিদ্ধান্ত, আমাদের দেশ অশান্ত হয়ে যাওয়া, এবং বাইরে থেকে বিভিন্ন ইউটিউবার যারা আছে তাদের উস্কানিতে একের পর এক মবে সারা দেশ উত্তাল হয়ে 18 মাসে মোটামুটি বাংলাদেশকে একটা মাচ্ছান্নয় অবস্থা করে ফেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফলে আমেরিকা এবং ভারত তারা যে পরিকল্পনা করেছিল, যে মাস্টার প্ল্যান করেছিল, এবং শেখ হাসিনাকে যেভাবে একটা শিক্ষা দিতে চেয়েছিল, এটি তাদের জন্য বুমেরাং হয়ে যায়। এখন যে কথাটি আপনারা সবাই জানেন যে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে সেই ইলেকশনের অনেক আগের থেকেই দিল্লি একটা ভালো সম্পর্ক স্থাপন করতে চেয়েছে, এবং সেই সম্পর্কটি এতটা মানে যাকে বলা হয় দৃঢ়তার সাথে তারা করতে চেয়েছে যে বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অর্থাৎ জানাজাতে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি উপস্থিত হয়েছিলেন। এবং এস জয়শঙ্কর এই মুহূর্তে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, দুজন ব্যক্তি জনাব নরেন্দ্র মোদীর কাছে খুবই গুরুত্বপূর্ণ, একজন এস জয়শঙ্কর আর একজন হলেন অজিত দোভাল। তো ডক্টর মোহাম্মদ ইউনূস জয়শঙ্কর এবং অজিত দোভালের সঙ্গে বৈঠক করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন, এমনকি তিনি যখন বাংলাদেশে এসেছেন সংসদ ভবনে, যখন জয়শঙ্কর বসেছিলেন তারেক রহমান সাহেবের সঙ্গে, তখন খলিলুর রহমান যিনি পররাষ্ট্র উপদেষ্টা এখন আছেন এবং ওই সময়টাতে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তার সঙ্গে অজিত দোভালের একটা সম্পর্ক ছিল এবং এখনো আছে। তো তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন যে সংসদ ভবনে অ্যাটলিস্ট তাদের মধ্যে একটি হ্যান্ডশেক হোক, করমর্দন হোক, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, কিন্তু সেটি জয়শঙ্কর করেননি।
ইউনূসের প্রতি তাদের যে ঘৃণা, ভারতের যে ঘৃণা এমন একটা পর্যায়ে চলে গেছে, সেই ঘৃণা এখন রীতিমতো প্রতিহিংসায় পরিণত হয়েছে। ভারত যদি জীবিত থাকে, নরেন্দ্র মোদী জীবিত থাকে, অজিত দোভাল জীবিত থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাকি জীবন, এটা জমানায় তারেক মানে যদি থাকে বা অন্য যে কোনো জমানা আসে, যেভাবে হোক না কেন, ইউনূসকে ভারত স্বস্তিতে থাকতে দেবে না, আমেরিকা কোনো অবস্থাতে তাকে রাখবে না। ঘৃণাটা ওই পর্যায়ে গিয়েছিল। এই ঘৃণাটা কেন হলো? এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা এনসিপিকে বা সমন্বয়কদেরকে বা শেখ হাসিনাকে হটানোর ক্ষেত্রে এদেরকে নতুন ক্ষমতা আনতে ভারত এবং আমেরিকার যে মাস্টার প্ল্যান ছিল, প্রায় সবগুলো মাস্টার প্ল্যান একের পর এক বুমেরাং হয়ে পড়েছে। এবং এই বুমেরাং হওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অদক্ষতা, অযোগ্যতা এবং তার ব্যক্তিত্বহীনতা, মেরুদণ্ডহীনতা এবং তার যারা উপদেষ্টা ছিলেন তাদের কুপমণ্ডকতা একসাথে কাজ করেছে। ফলে ধরুন আপনার ক্ষেত্রে চিন্তা করুন যে আপনি খুব আশা করে কাউকে ঘরে স্থান দিয়েছেন, তারপরে শোয়ার জায়গা দিয়েছেন, রাতে খুব পোলাও কুরমা খেতে দিয়েছেন, সকালবেলা গিয়ে দেখলেন যে বেচারা পায়খানা করে, পেশাব করে, পেট খারাপ করে আপনার পুরো রুম মানে খাট ঠাট সব নষ্ট করে ফেলেছে। আপনার মেজাজটা কেমন লাগবে যদি আপনি মহামানব না হন? ওই লোক যদি ওখানে বসা থাকে, আপনার কি মনে হবে? তাকে কি আপনার চুমা দিতে ইচ্ছে করবে? বা ঠিক আছে ভদ্রলোক পায়খানা করেছে, আপনি নিজ হাতে একটু পরিষ্কার করে দেন না, চড়াই ওর 32টা দাঁত খুলে দিতে ইচ্ছা করবে? তো ওইরকম যারা বিদেশি শক্তি পিছন থেকে যারা ইনভেস্ট করেছে, ধরেন আমেরিকা ইনভেস্ট করেছে, অন্যান্য দেশ যদি ইনভেস্ট করে থাকে, তার যেমন একটা যাকে বলা হয় প্রতিদান তারা চেয়েছিল, সেই প্রতিদান তারা পায়নি। এদিকে গেল এক। 2 নম্বর হলো যে যখন কোথাও আলু পুড়ে, কোনো গোডাউনে আগুন লাগে, বহু পক্ষ সেখানে উপস্থিত হয়। তো বাংলাদেশে শেখ হাসিনার অবর্তমানে প্রায় সবাই ঝাঁপিয়ে পড়েছে এই দেশ দখল করার জন্য, এই দেশ থেকে সুবিধা নেওয়ার জন্য। সেটা পাকিস্তান, চীন, আমেরিকা, ভারত, সবাই, এমনকি ইউরোপীয় ইউনিয়ন, সবাই এখানে, এমনকি ফ্রান্স, তারাও ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপে ফেলে যেভাবে একটা চুক্তির মধ্যে আমেরিকা তাকে জড়াতে পেরেছে, অন্য কেউ এখানে কিছু করতে পারেনি। সবাই এখানে আলু ভর্তা তো দূরের কথা, আলুর যে মানে চামড়া এটাও তারা পায়নি। ফলে বুঝতে পারেন যে এই লোকের প্রতি তাদের যে ক্রোধ অনেক অনেক বেশি। যা হোক, সে তারপরে ওই ঘটনার পরে একটা নির্বাচন হলো, ধরে নেওয়া হয় সেই নির্বাচন হওয়ার পিছনে 90% এফোর্ট ছিল ভারতের। এই যে 2026 সনে যে নির্বাচন হয়েছে, ধরে নেওয়া হয়, আমি আবার বলছি, আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ প্রয়োগ করা, তারপর তাকে নির্বাচনে রাজি করা, তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনা ইত্যাদি সব বিষয়ে ধরে নেওয়া হয় ভারতের 90% এখানে এফোর্ট ছিল। আর 10% এফোর্ট হলো আমেরিকা। তারা ভারতকে শুধু এখানে সায় দিয়েছে। আপনারা অনেকেই জানেন যে ভারতের সাথে, অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের এখন যে সম্পর্ক অত ভালো না, কিন্তু সেটা রাজনৈতিক পর্যায়ে এবং বাণিজ্যিক পর্যায়ে ভালো না থাকলেও কৌশলগত যে কারণ, সেই কৌশলগত কারণে ভারতের সাথে তাদের যে ইন্দো প্যাসিফিক চুক্তি রয়েছে, তাদের যে এই অঞ্চলের আঞ্চলিক কৌশলগত সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে এখনো আমেরিকা বা পেন্টাগন ভারতের উপর নির্ভর করে। কাজেই বাংলাদেশের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো ভারত একচেটিয়াভাবে সেই হাসিনার জামানাতে যেভাবে দেখতো, ঠিক এই মুহূর্তে তারা আমেরিকাকে ম্যানেজ করে ওইভাবেই দেখছে। তো এই যে নতুন সরকার এলো, জনাব তারেক রহমান সাহেবের সরকার, সেই সরকারের উপরে তাদের যে এক্সপেকটেশন ছিল, তাদের যে আগ্রহ ছিল এবং তারা যেভাবে যে বিষয়গুলো আশা করেছিল, সেই বিষয়গুলো পরিপূর্ণতা পাওয়া বা সেই বিষয়গুলোর প্রতিদান পাওয়া, এটা ভারত একেবারে প্রথম দিনই বুঝে গেছে যে এটা সম্ভব নয়। যে জনপ্রিয়তা, যে দক্ষতা বা যে দৃঢ়তা মোটামুটি দরকার ভারতকে একটা সুবিধা দেওয়ার জন্য, একটা করিডর দেওয়ার জন্য, ভারতের সঙ্গে কৃত যে চুক্তিগুলো রয়েছে, কিংবা এই গত 1.5 বছরে ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে, এগুলো পুষিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকারের যেটা কমিটমেন্ট থাকা দরকার, সেই কমিটমেন্টটি তারা দেখাতে পারছে না। তারা এলোমেলো, আনপ্রেডিক্টেবল,
যেটি হাসনাত আবদুল্লাহ বলেছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তে মনে হচ্ছে তারা মুড সুইং করছে, হঠাৎ করে পূর্ব দিকে যাচ্ছে, হঠাৎ করে পশ্চিম দিকে যাচ্ছে, সকালে এক কথা বিকেলে এক কথা, সকালে এক সিদ্ধান্ত বিকেলে এক সিদ্ধান্ত, এবং সবগুলোই মানে ছেলে ভুলানো গল্পের মতো অনেকগুলো ঘটনা ঘটছে। একবার দিল্লি থেকে মানে দিল্লিতে তারা পাঠালো লোকজন, আবার চীনে পাঠালো, এবং তিনি এখনো পর্যন্ত 2 মাস হয়ে গেলেন প্রধানমন্ত্রী হিসেবে কোনো দেশে যাওয়ার এখনো পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিতে পারেননি, বা কোনো দেশও তাকে ওইভাবে আমন্ত্রণ করেছে কিনা আমরা জানি না। সব মিলিয়ে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে এই সরকারের প্রতি তাদের যে বিশ্বাস এবং ভালোবাসা ছিল এটা ধীরে 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 স্তমিত হয়ে যাচ্ছে। আর অন্যদিকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে বিরাগ ছিল, ক্রোধ ছিল, অভিমান ছিল, সেই জায়গাগুলো ধীরে 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 কমে যাচ্ছে। এবং প্রকৃতি এবং পরিবেশ সম্ভবত বাংলাদেশের ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে এবং দিল্লির ক্ষেত্রে যে সকল প্রকৃতি এবং পরিবেশ রয়েছে, আওয়ামী লীগের জন্য এগুলো ক্রমশ অনুকূল হয়ে যাচ্ছে। মহান আল্লাহ ভালো জানেন, আমাদের দেশের জন্য তাই হোক যেটি আমাদের জন্য